নমস্কার বন্ধুরা, আমি অরুণাব আর আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে অনেকদিন পর ইউটিউবের আজকের এই ভিডিওটা বানাতে চলেছি এবং এমন সময় এখন ভিডিওটা বানাচ্ছি যে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিফটি কিন্তু এখন বেশ ভোলাটাইল, তাই তো। নিফটি এখন কিন্তু দেখা যাচ্ছে কোনো প্রপার ডাইরেকশন খুঁজে পাচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে কোনোদিন বেশ একটা ভালো গ্রিন ক্যান্ডেল, কোনোদিন গ্যাপ আপ, কোনোদিন গ্যাপ ডাউন। তো সেখানে কিন্তু একটা বড় কনফিউশন কাজ করছে। তো এই সময় দাঁড়িয়ে আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখন কিন্তু আলোচনা করা দরকার। এক তো হচ্ছে ফার্স্ট, যেটা আমাদের বুঝতে হবে এই সময় দাঁড়িয়ে আমাদের যে ইনভেস্টমেন্ট রয়েছে বা আমরা যে স্টকগুলোকে অলরেডি কিনেছি আগে থেকে, সেগুলোকে এখন কি করতে পারি, বা এখন এই সময় দাঁড়িয়ে আদৌ কি কোনো স্টককে নতুন করে নেওয়া যেতে পারে, কোনো কি স্টকে কোনো অপরচুনিটি আমরা বুঝতে পারি। তো কি জায়গায় দাঁড়িয়ে আছে নিফটি এখন, সেটাকে নিয়ে আগে আমাদেরকে খুব ভালো করে একটু বুঝতে হবে। তারপর আমরা ধীরে ধীরে কোথায় কোন স্টক গুলোতে আমরা অপরচুনিটি খোঁজার জন্য দেখতে পারি সেগুলোকেও কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো সবাই শুরুতে আজকে যদি আমরা দেখি ফার্স্টে নিফটির আমি একটা ডেইলি টাইম ফ্রেমের চার্ট এখন আপনাদের সামনে জাস্ট রেখেছি। আমরা একটা জিনিস খুব পরিষ্কার ভাবে যদি দেখি, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আজকের দিনে এখন যে জায়গায় নিফটি চলে গেছে, আমরা যদি দেখি এখান থেকে দেখুন মার্চ মাস থেকে আমরা যদি দেখি, মোটামুটি মার্চ এপ্রিল থেকে যদি খেয়াল করি, এপ্রিল থেকে আজকে এখন অব্দি প্রায় 7 থেকে 8 মাসের মধ্যে নিফটি এখানে যদি আমরা খেয়াল করি প্রায় অলমোস্ট এখানে প্রায় 30% উপর কিন্তু একটা র্যালি করেছে। আর যদি এইখান থেকে আমি দেখি অক্টোবরের এন্ড থেকে মোটামুটি এই সময়, সেটা প্রায় আজকের দিনে আমরা 17%-এর কাছাকাছি র্যালি করছে। মানে কোথাও গিয়ে কিন্তু এটা খুব পরিষ্কার যে নিফটি এখন যে র্যালিটা দেখাচ্ছে সেটা কিন্তু কোথাও গিয়ে ভীষণভাবে অ্যাগ্রেসিভ। সেটা আমরা দেখতে পেয়েছি লাস্ট কয়েক মাসে। সেটা কিন্তু আমাদের কাছে খুব ভালোভাবে উঠে এসেছে এবং নিফটি তো এখানে একটা নিফটি 50, যেটা টপ 50 স্টক, সেখানে আমরা দেখতেই পাচ্ছি। এবার যদি আমরা মিড ক্যাপ বা স্মল ক্যাপের দিকে তাকাই, সেখানে কিন্তু সিনারিওটা আরো ভয়ঙ্কর। যদি আমরা দেখি যে সেখানে একটা এক পেসে আমাদের যেটাকে বলতে পারি যে বুল রান, সেখানে কিন্তু একটা কনস্ট্যান্ট বুল রান চলছে। আমরা যদি দেখি এখান থেকে দেখুন, এই যে মার্চ মাসে যে সময় থেকে কথা বলছি, আমাদের এপ্রিল মাস থেকে যদি খেয়াল করি, এখান থেকে প্রায় নিফটি অলমোস্ট এখান থেকে যদি খেয়াল করি প্রায় 65%-এর ওপর রিটার্ন দিয়েছে আমাদের মিড ক্যাপের মধ্যে। মিড ক্যাপ যে আমাদের ইন্ডেক্স রয়েছে, তার মানে এটা তাও খুব পরিষ্কার মিড ক্যাপ স্মল ক্যাপ এই যে স্টক গুলো র্যালি করছে, এটা কিন্তু খুব অ্যাবনর্মাল র্যালি করছে। এবং কিছুটা হলেও মার্কেট কিন্তু এখন ওভার স্ট্রেচড, কিছুটা হলেও মার্কেট কিন্তু এখন একটা জায়গাতে। এবার ওভার স্ট্রেচড এই কথাটা যখন আমি বলছি, তাহলে আমাকে কিন্তু তাহলে বুঝতে হবে যে আমি কেন বলছি। দেখুন, মার্কেটে আজকে নিফটি র্যালি করলেই মার্কেটে নিফটি ওভার স্ট্রেচ, সেটা বলে দেওয়াটা ঠিক না। কারণ আমাদেরকে তার জন্য কি দেখতে হয়, আমরা কি দেখি তার ভ্যালুয়েশন, নিফটি পি বা এখন নিফটি ইপিএস, এই জিনিসগুলো কিন্তু সেখানে চলে আসে। তো আমরা সেটাকে একটুখানি কুইকলি দেখি, তাহলে আরো জিনিসটা আমাদের কাছে ক্ল্যারিটি আসবে। তো এখন যদি আমরা নিফটির ভ্যালুয়েশনটাকে একটু বোঝার চেষ্টা করি, নিফটি প্রাইস টু আর্নিং রেশিও, যেটা আমরা ভ্যালুয়েশনের জন্য মেজরলি ইউজ করে থাকি, নিফটি পি, যদি আমরা কুইকলি দেখি এখন কোথায় দাঁড়িয়ে আছে, এই মোমেন্টে দাঁড়িয়ে আছে 22.8-এ। 22.8-এ এখন নিফটি পি দেখাচ্ছে। এবং যদি এটা লাস্ট এক বছরের আমরা দেখি, যে লাস্ট এক বছরের নিফটি পি যেটা রয়েছে, তার অ্যাভারেজ কত ছিল দেখুন, এখানে দেখাচ্ছে 21.8 লাস্ট এক বছরে। সেখানে আজকে কিন্তু দাঁড়িয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি কি 22.8-এ। মানে কোথাও আজকে কিন্তু এক বছরের অ্যাভারেজের থেকেও বেশি। 6 মাসেও যদি দেখি, 6 মাসের অ্যাভারেজের থেকেও কিন্তু বেশি। এবার আমি বলতে পারি না যেটা একদম ওভার হিটেড হয়ে আছে। ওভার হিটেড এর জায়গা থেকে একটু হলেও সেখানে আজকে নিফটি কিন্তু কনসলিডেট করার চেষ্টা করছে, সেটা একটা ভালো দিক। বাট এখানে কিন্তু কিছুটা হলো আজকের দিনেও স্টিল একটা অ্যাভারেজের থেকে বেশি, মানে কোথাও কি একটু হলো ওভার ভ্যালুড জায়গাতে এখনো দেখাচ্ছে। সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য এখন যদি আমরা বলতে পারি চোখ বন্ধ করে যদি ভালো ভালো স্টকে ইনভেস্ট করে দেবো, সেরকম কিন্তু নয়। কারণ এখন কিছুটা হলেও আমাদেরকে র্যালি, এতদিন ধরে যে সুন্দর র্যালি আমরা পেয়েছি, সেই র্যালিটাকে আমরা এনজয় করেছি। এখন নতুন স্টকে ইনভেস্ট করতে গেলে ভীষণ আমাদেরকে ভালো সিলেক্টিভ স্টককে দেখতে হবে এবং সেখানে সিলেকশন করার আগে আমাদের বেশ কিছু জিনিসকে খেয়াল করতে হবে। তো তার আগে এখানে দেখুন নিফটি পি যখন আমরা আলোচনা করছি, পি যে কনসেপ্ট, আমরা জানি যে পি যে ফর্মুলা, সেটা কি প্রাইস টু আর্নিং রেশিও, মানে কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই ইপিএস, আর্নিং পার শেয়ার। তো এখানে ইপিএস কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমরা বারবার যেটা বলেছি, ইপিএস হচ্ছে কি আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ারের ফর্মুলা আপনারা জানেন,
প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। তার মানে এই যে প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স, একটা কোম্পানির যখন রেজাল্ট আসছে তখন তার অ্যাকচুয়ালি প্রফিট আফটার ট্যাক্স কোম্পানি যত ইনক্রিজ করতে পারছে তত সেটা কিন্তু তার ইপিএস এ গ্রোথ হিসাবে আসবে, এবং তত তার পি ভ্যালুয়েশনটা তত সেখানে কি হবে, ব্যালেন্স হতে থাকবে। এবার দেখুন আজকে যখনই আমরা দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট এসছে লাস্ট কোয়ার্টারে, তখন কিন্তু এখানে নিফটি ইপিএস যেটা রয়েছে সেই ইপিএস এ কিন্তু একটা ভালো গ্রোথ আমরা দেখতে পেয়েছিলাম। যখন লাস্ট টাইম আমাদের লাস্ট কোয়ার্টারের রেজাল্টের পর এখানে কিন্তু নিফটি ইপিএস এ একটা ভালো গ্রোথ এসেছিল। এখন আমাদের এই সবে যেটা আমরা যদি দেখি যে এই কোয়ার্টারের এখন রিসেন্ট যেটা আমরা কোয়ার্টারে দেখতে পাচ্ছি যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর যে কোয়ার্টার থ্রি যেটাকে বলা হচ্ছে, কিউ3 রেজাল্ট কিন্তু এখন আসা শুরু হয়েছে। তো কিউ3 রেজাল্ট যখনই আসতে শুরু হয়েছে, এখনো কিন্তু অনেক কোম্পানির রেজাল্ট আসা বাকি আছে, নেক্সট উইকের মধ্যে অনেক কোম্পানির রেজাল্ট আরো আসবে। তো এই রেজাল্ট গুলো যখন চলে আসবে তখন আমাদের দেখতে হবে যে ইপিএস গ্রোথটা কোম্পানি এখন নিফটি কতটা গ্রো করতে পারছে। যদি ইপিএস গ্রোথ ভালো থাকে তাহলে কি হবে, ইপিএস যদি গ্রো করে তাহলে ডেফিনেটলি পিই কিন্তু আরো কমে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করুন, পিই কিন্তু তাহলে কমে যাবে, কারণ পি রেশিওতে আমাদের কি দেখলাম, কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই ইপিএস, ইপিএস দিয়ে ভাগ হচ্ছে। তো ইপিএস যদি গ্রো করে তাহলে কিন্তু পিই ব্যালেন্স হবে, তাহলে নিফটি কিন্তু আবার একটা ভালো জায়গা আমরা চলে আসতে পারি। তখন কিন্তু নিফটির এই যে ওভার স্ট্রেসড কথাটা যে বলছি, তাহলে কিন্তু ওভার ভ্যালুর যে কথাটা বলছি সেটা কিন্তু সেখানে খাটবে না। তো এখন আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে যে কোম্পানিগুলোর রেজাল্ট আসছে সেখানে কতটা ভালো ইপিএস এ এফেক্ট ফেলছে এবং সেটা কতটা ভালো ইপিএস এ গ্রোথ আনতে পারছে। এবার তাহলে কোয়েশ্চেন যেটা দাঁড়ালো যে তাহলে এই সময় দাঁড়িয়ে আমরা করবো কি, এই সময় দাঁড়িয়ে যে এক্সিস্টিং স্টক আমাদের রয়েছে তাহলে সেখানে আমরা করবো কি, সেখানে কি আমরা এক্ষুনি সেল করে দেবো, এক্ষুনি বেরিয়ে যাবো? দেখুন একটা জিনিস ভালো করে নিজেদেরকে দেখতে হবে, আপনি কোন পারপাসে কোনো স্টককে নিয়েছেন সেটাকে কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। কারণ নিফটি এখন যে জায়গায় রয়েছে একটা খুব নর্মাল ফেনোমেনা, এরকম হতেই থাকে স্টক মার্কেট, এটা কোনো এমন নয় যে এটা আমরা ফার্স্ট টাইম দেখছি, এরকম জিনিস কিন্তু হতেই থাকে। এবং নিফটি এখন যদি আমরা একটু নিচেও দেখি তাহলে মোটামুটি আমরা যদি খেয়াল করি প্রায় ওই এখান থেকে যদি দেখুন এখানে যে ইমিডিয়েট সাপোর্টের কথা যদি বলি 21,200, তারপরে কিন্তু 21,000 লেভেলে একটা আমরা সাপোর্ট ইমিডিয়েট লেভেলে দেখতে পারি। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইমিডিয়েটলি কিন্তু কোনো হঠকারী ডিসিশন নিশ্চয়ই নেব না। আমাদের যে স্টকগুলো আমাদের পোর্টফোলিওতে রয়েছে সেগুলো কি পারপাসে নেওয়া সেটা আমাদেরকে দেখতে হবে। যদি আমরা ট্রেডিং অ্যাসপেক্টে নিয়ে থাকি তাহলে অবশ্যই স্টপ লসটাকে রেসপেক্ট দেওয়া উচিত, স্টপ লসকে মেনটেন করা উচিত। যদি ইনভেস্টিং অ্যাসপেক্টে নেওয়া থাকে, তার ফান্ডামেন্টাল চেক করে নেওয়া থাকে, তাহলে ডেফিনেটলি আমাদেরকে দেখতে হবে যে সেই স্টকটা এখন ফান্ডামেন্টালি ঠিক জায়গা আছে কিনা, তার কোয়ার্টার রেজাল্ট মেনটেন করতে পারছে কিনা। যদি সেটা মেনটেন থাকে তাহলে আমরা স্টক থেকে এক্ষুনি বেরিয়ে যাওয়ার মতো কোনো অটোকারী ডিসিশন নেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমরা কি করব, তার ইমিডিয়েট সাপোর্ট লেভেল বা ভালো যদি কোনো অপরচুনিটি আসে তখন সেখানে আবার কিন্তু আমরা অপরচুনিটি খুঁজবো। কারণ এখন যদি আমরা দেখি আরেকটা জিনিস, এফআইআই ডিআই এর যদি অ্যাক্টিভিটি গুলো একটু খেয়াল করি, দেখুন এফআইআই ডিআই অ্যাক্টিভিটিটাও কিন্তু এখন বেশ ইন্টারেস্টিং। যেটা আমরা দেখেছিলাম আগে যে কনস্ট্যান্টলি এফআইআই বাইং করছে একটা কনস্ট্যান্ট এফেক্ট ছিল, আমরা ডিসেম্বর মাসেও দেখেছিলাম, তার আগেও দেখছিলাম। সেখানে কিন্তু এখন রিসেন্টলি যদি একটু খেয়াল করি, দেখুন লাস্ট 2-3 দিনে এখানে একটা বড় সড়ো সেলিং বা প্রফিট বুকিং যদি বলি সেটা কিন্তু আসছে। দেখুন এটা খুব ন্যাচারাল ব্যাপার, প্রফিট বুকিং আসবে। এখানে এত বড় একটা র্যালি এখানে কনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি, নিফটি ফিফটিতে এত বড় র্যালি হয়েছে লাস্ট, আমি যেটা দেখালাম 7-8 মাসে প্রায় 30%-এর উপর র্যালি। এখানে আমরা যদি দেখি যে মিড ক্যাপ স্মল ক্যাপের প্রায় 60-70% র্যালি। তো যেটা খুবই অ্যাবনর্মাল, সেখানে প্রফিট বুকিং হবে, আবার সেই টাকাকে ঘুরিয়ে অন্য কোথাও লাগানো হবে, এটাই কিন্তু মার্কেটের নেচার। সো এই জায়গা থেকে আজকে দেখতে পাচ্ছি দেখুন 10,000 কোটি টাকার এখানে প্রফিট বুকিং হয়েছে 17ই জানুয়ারি, এখানে প্রায় এত টাকা সেলিং হয়েছে ডিআইআই। এখানে তারপরের দিন 9,000 কোটি টাকা সেলিং হয়েছে 19শে জানুয়ারি, আবার এখানে 3,000 কোটি টাকার 3,600 কোটি টাকার কাছাকাছি সেলিং হয়েছে। তো এইটা কিন্তু একটা প্রেসার এখানে রয়েছে, এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এখন কিন্তু মার্কেটের এই ভোলাটিলিটি নেচারটাকে আমাদের রেসপেক্ট করতে হবে। তাহলে এবার আমি যেটা বলতে চাইছি যে এক্সিস্টিং স্টক নিয়ে কি করব সেটা নিয়ে একটা আলোচনা করলাম। এবার যেটা আলোচনার বিষয়বস্তু যে আমরা তাহলে এখন কোন স্টকের অপরচুনিটি খুঁজবো, কিভাবে দেখতে পারি, তো সেইটাকে নিয়ে একটু এবার আমরা আলোচনা করার চেষ্টা করি। তাহলে এবার আমরা এই সময় দাঁড়িয়ে কোন কোন স্টক গুলোকে একটুখানি নজরে রাখতে পারি বা কিভাবে আমরা এই স্টক গুলোকে বাঁচবো যেগুলোকে এখন নজরে রাখা উচিত, সেইটাকে একটু আলোচনা করব। তার আগে আমি দুটো বিষয় একটু ভালো করে বলতে চাই। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন এখন যে স্টক গুলো নিয়ে বলবো সেগুলো অলরেডি কিন্তু রিসেন্টলি আমরা কিউ3 রেজাল্ট পেয়ে গেছি, সেই স্টক গুলো নিয়েই কিন্তু আলোচনা করব। কারণ আমরা যদি দেখি টেকনিক্যাল ট্রেন্ড অনুযায়ী কিন্তু অনেক স্টককে আপনি পাবেন যেগুলোর এখনো রেজাল্ট আসেনি, সেই স্টক নিয়ে কিন্তু আলোচনা করবো না। কারণ রেজাল্ট কি হবে সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল, তারপরে কিন্তু অনেক কিছু সেখানে আসতে পারে বা ঘটতে পারে, সেই জন্য আমরা এরকম কোনো স্টক নেব না
না। ডেফিনেটলি আমরা চেষ্টা করবো যে স্টকগুলো একটু ভালো রেজাল্ট করেছে সেই স্টকগুলোকে নেওয়ার, সেই স্টক নিয়ে আলোচনা করার। এবং সেকেন্ডলি, এই আলোচনার পর এরকম যেন না হয় যে আপনারা জাস্ট এই স্টকগুলোর নাম দেখলেন আর গিয়ে কিনে নিলেন, সেরকম যেন কোনো ডিসিশন কোনোভাবেই কোনো ইউটিউব ভিডিও বা কোথাওই সেটা দেখে করবেন না। কারণ এইগুলো একটা আমাদের যে আলোচনা, সেটা কিন্তু এডুকেশনাল পারপাসে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। সেটাকে আপনি অ্যাপ্লাই করুন, কাজে লাগান, নিজের মতো অ্যানালিসিস করুন। ডেফিনেটলি সেটা কিন্তু অনেক ভালোভাবে আপনি কাজে লাগাতে পারবেন, অনেক বড় স্কেল। তো এই সময় দাঁড়িয়ে যে স্টকগুলোকে আমরা নজরে রাখবো, তার মধ্যে প্রথম একটা স্টক নিয়ে আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে জিন্দাল স লিমিটেড। দেখুন আজকে কেন এই স্টকটাকে আমরা আলোচনা করছি সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝতে সুবিধা হবে যে এরকম টাইপের কোন কোন স্টক গুলোকে এখন আমরা অ্যাকচুয়ালি ওয়াচ লিস্টে রাখবো, যেগুলোতে ভালো কোনো অপরচুনিটি পেলে আমরা কিন্তু সেখানে সুযোগটা নেওয়ার চেষ্টা করব। তো এই জিন্দাল স লিমিটেড এখন কিন্তু অলরেডি যেটা বললাম, এই রেজাল্ট আমাদের Q3 রেজাল্ট সেটা কিন্তু চলে এসেছে। দেখতেই পাচ্ছেন এখানে দেখুন ডিসেম্বর 2023, মানে যেটা আমাদের Q3 রেজাল্ট কিন্তু এখানে পোস্টিং হয়ে গেছে। এবং এই রেজাল্টে যদি আমরা খেয়াল করি, দেখুন এখানে কোয়ার্টার অন কোয়ার্টার বা যদি আমরা দেখি যে ইয়ার অন ইয়ার যে আমাদের সেলস, সেটা কিন্তু যথেষ্ট ভালো। আজকে গ্রোথ, একটা ডিসেন্ট গ্রোথ এখানে কোম্পানি রেখেছে। আমি বলছি না খুব অ্যাগ্রেসিভ গ্রোথ, বাট একটা ডিসেন্ট গ্রোথ কোম্পানি রেখেছে। এবং যেটা ভালো দিক সেটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানি কিন্তু মেনটেন করে চলেছে। অপারেটিং প্রফিট মার্জিনে কিন্তু কোনো ডিগ্রোথ আসেনি, সেখানে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনে কোম্পানি মেনটেন করেছে। আজকে যেটা আমাদের বটম লাইন, যেটা প্যাট, সেখানেও কিন্তু একটা গ্রোথ এসছে। তো এই জায়গা থেকে আজকে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি একটা ডিসেন্ট রেজাল্ট কিন্তু কোম্পানি পোস্টিং করেছে এমন না, এবং সেটা কিন্তু কনস্ট্যান্টলি। আরেকটা জিনিস যদি খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবেন। দেখুন আজকে লাস্ট এক বছরে কোম্পানির মধ্যে কিন্তু শেয়ারের প্রাইস দেখুন লাস্ট এক বছর একটা দারুণ ভাবে কোম্পানি গ্রো করেছে, মানে শেয়ার গ্রো করেছে। শেয়ারের প্রাইস কিন্তু এখানে আমরা দেখতেই পাচ্ছি। এখানে যদি একটুখানি দেখি, নিচে যাই, দেখুন এখানে স্টক প্রাইস সিএজিআর লাস্ট 1 ইয়ারে 335% স্টকের শেয়ার কিন্তু আজকে শেয়ারের দাম কিন্তু গ্রো করেছে। এবং বাকি পার্সেন্টেজও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যথেষ্ট ডিসেন্ট। ঠিক আছে, এখানে লাস্ট 10 বছরে দেখা যাচ্ছে প্রায় 25% গ্রো করেছে। সবকিছু ঠিক আছে। এবার আমরা যদি দেখি তাহলে তো একটা বড় কোয়েশ্চেন আছে, তাহলে কি এখন বড্ড দাম বেড়ে গেছে অলরেডি? তাহলে কি স্টকটাকে এখন নেওয়া যায় আদৌ? কারণ অলরেডি তো এতখানি র্যালি করে গেছে। আমাদের ফার্স্ট এটাই কোয়েশ্চেন আসা উচিত, আশা করি তো আপনাদেরও এটাই কোয়েশ্চেন আসছে। তো এখন যদি এর সাথে সাথে আমরা পি রেশিওটা একটু দেখি, যে পি রেশিও তাহলে কি বলছে, প্রাইস টু আর্নিং কি বলছে, দেখি প্রাইস টু আর্নিং এ। দেখুন এখানে কিন্তু প্রাইস টু আর্নিং তার উল্টো ডাইরেকশনে মুভ করেছে। মানে স্টকের প্রাইস যদি আমরা দেখি লাস্ট এক বছরে ঊর্ধ্বমুখী হয়েছে। দেখুন লাস্ট এক বছরে স্টকের প্রাইস ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু পি রেশিও লাস্ট এক বছরে কিন্তু সেখানে কোথাও গিয়ে একটা ডাউনফল দেখা যাচ্ছে। এবার এই মজার জায়গাটা আবারও বলি, পি রেশিওর ফর্মুলা কিন্তু আমরা এর আগে যেটা আলোচনা করলাম, পি রেশিওর ফর্মুলা কি, প্রাইস টু আর্নিং মানে কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার বা ইপিএস। তার মানে ইপিএস এখানে কিন্তু কোথাও একটা খুব স্টেডি গ্রো করছে বা ফাস্ট গ্রো করছে। তার মানে আমরা যদি একটুখানি যাই এর প্রফিট অ্যান্ড লসে, দেখুন প্রফিট অ্যান্ড লসে গিয়ে তলায় একদম বটম লাইনে দেখুন এখানে নেট প্রফিটের তলায় দেখুন যেটা আজকে ইপিএস ছিল 9, সেটা হয়ে গেছে 12.88, সেটাকে হয়ে গেছে 19.77, তারপরে এখন যেটা চলছে সেটা হচ্ছে 47.66। তার মানে কোথাও কিন্তু এই জায়গাতে একটা ভালো মতো কোম্পানির গ্রোথ আসছে, কোম্পানি এই জায়গায় ইপিএস কে মেনটেন করছে। তার মানে ইপিএস বাড়া মানে আলটিমেটলি প্যাট বাড়ছে বা প্রফিট আফটার ট্যাক্স বাড়ছে, যেটা সবকিছু এত খাটাখাটনি করছে কিসের জন্য? আলটিমেটলি নেট প্রফিট কোম্পানি কত ঘরে নিয়ে যেতে পারছে, তাই তো? তো সেই জায়গায় যখন গ্রো করছে সেটা কিন্তু একটা খুব পজিটিভ দিক। এবং সেই জায়গাটাতে আজকে এই পি রেশিওতে একটা ডাইভারজেন্স দেখা যাচ্ছে প্রাইসের সাথে, যেটা কিন্তু আমাদেরকে একটা বলা যেতে পারে যে একটা অপরচুনিটি দিতে পারে, যে এখন এই স্টক গুলো যখনই কোনো একটা ভালো দামে আবার আমি পাচ্ছি, আবার একটা কোনো অপরচুনিটি আমার কাছে আসছে, তখন কিন্তু আমরা একটু হলেও সেখানে কোনো একটা অ্যালার্ট লাগাতে পারি যে এই দামে এলে আমি সেই জিনিসটাকে কোথাও নিতে পারি। সো এবার একটু এই কোম্পানির আমরা একটু টেকনিক্যাল চার্টটাকেও দেখার চেষ্টা করব, এবং সেখানে বোঝার চেষ্টা করবো যে এখন আদৌ কি পজিশন রয়েছে এখানে নেওয়ার মতো, কি আদৌ কি জায়গা চলছে। তার আগে আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাই, যে রিসেন্টলি যে ব্লক ডিল ডিটেলস গুলো আসছে, সেখানে কিন্তু এই কোম্পানিতে দেখা যাচ্ছে কি নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড, সেখানে আজকে প্রায় দেখুন 10 লাখ শেয়ার এখানে তাদের ব্লক ডিল হয়েছে, 519 টাকায় তারা আজকে পারচেস করেছে রিসেন্টলি 17ই জানুয়ারি 2024-এ। এবং আরো কিছু এখানে কেনাকাটি হয়েছে, সেটা ঠিক আছে। বাট এরকম বড় বড় যে এএমসি কোম্পানি, যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তারাও কিন্তু এখানে খেয়াল রাখছে যে এই সমস্ত কোম্পানির রেজাল্ট আসার পর কেমন সেটা মেনটেন হচ্ছে, কিভাবে সেটা কাজ করছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখন যদি একটু টেকনিক্যাল চার্টটা যদি আমরা যাই, টেকনিক্যাল চার্টে যদি আমরা দেখি, ভালো করে একটুখানি এখানটা খেয়াল করবেন যেটা বলতে চাইছি। টেকনিক্যাল চার্টে কিন্তু এখন এই কোম্পানি আমরা যেটা দেখলাম লাস্ট এক বছরে একটা দারুণ ভাবে গ্রো করেছে কোম্পানি, কিন্তু এটা
খুব সুন্দরভাবে রিট্রেস নিতে নিতে মুভ করেছে, প্রত্যেকটা লেভেলে দেখুন সাপোর্ট নিয়েছে, আবার সেখান থেকে মুভ করেছে। তো এটা কিন্তু খুব ভালো বা হেলদি একটা চার্ট, যেখানে আমরা সাপোর্ট নিয়ে মুভ করেছি, একদম একদম স্টিফ মুভমেন্ট হয়নি। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এখন যে জায়গায় দেখতে পাচ্ছি কি কোথাও গিয়ে কিন্তু একটা রেজাল্টের পর একটা প্রফিট বুকিং, এবং সেখান থেকে আজকে কিছুটা হলেও একটা দেখা যাচ্ছে যে রিট্রেসমেন্ট হচ্ছে। রিট্রেসমেন্ট আবারও বললাম, সেটা খুব ন্যাচারাল, স্টক মার্কেটে এটা আমরা দেখেই থাকি। এই অপরচুনিটিটাই কিন্তু আমাদের কাছে কাজে লাগাতে হবে। সো এখানে যদি দেখি যে যে সাপোর্ট এখন ইমিডিয়েট সাপোর্ট যদি বলি, তাহলে হয়তো 480-র কাছাকাছি একটা ইমিডিয়েট সাপোর্ট আমরা হয়তো দেখতে পারি, নেক্সট ইমিডিয়েট সাপোর্ট যদি আমি বলি। এবং বা তারপরে হয়তো আমরা যদি দেখি যে আরো নিচে যদি যাই, তাহলে 450 থেকে 460-এর লেভেল, এই সাপোর্ট গুলোকে আমরা কিন্তু এখানে অ্যালার্ট লাগাতে পারি, যে এখানে যদি কোনো জায়গায় দেখুন আজকে মার্কেট সেন্টিমেন্ট বা ভোলাটিলিটি কিভাবে কাজ করবে সেগুলো আমরা কেউ কিন্তু আগে থেকে প্রেডিক্ট করতে পারি না। বাট যেটা করতে পারি কি, আগে থেকে আমরা প্রিপেয়ার করতে পারি, যে যদি কোনো স্টকে আমরা ভালো প্রাইস পাচ্ছি এবং সেটা আগে থেকে আমার ওয়াচ লিস্টে আমার আমার মাথায় রয়েছে, তাহলে আমি সেটাকে কিন্তু কি করতে পারি না, একটা অ্যালার্ট লাগিয়ে সেই জায়গায় কোনো অপরচুনিটি পেলে আমি ডিসিশন নিতে পারি যে হ্যাঁ, এই স্টকটা এখন নেবো কি নেবো না। তো নেক্সট স্টকটাতে যাওয়ার আগে এখানে যে মেন আলোচনা আমরা করলাম, সেখানে কিন্তু যেটা হাইলাইটিং পয়েন্ট যেটা আমি বলবো, যে পি রেশিওর সাথে প্রাইসের যে ডাইভারজেন্স, সেই লার্নিংটাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। কারণ এই লার্নিং গুলোই কিন্তু আমাদের স্টক সিলেকশনে সবসময় অনেক কাজে দেবে। যেটা আমি প্রথমেই বললাম, যে ডাইরেক্টলি স্টকের নাম শুনেই না কিনে সেই লার্নিং গুলোকে ছোট ছোট করে এক জায়গায় করুন এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। কারণ এর আগেও আমরা যে ইউটিউবে বিভিন্ন ভিডিও করেছি, আপনারা জানেন, এখানে দিওয়ালির সময় আমরা যে 4টে স্টক নিয়ে বলেছিলাম, আপনারা হয়তো অনেকেই মাথায় রেখেছেন আমাদের এই স্টক গুলো, যেটা জেএসএল, জিন্দাল স্টেনলেস লিমিটেড, তারপরে আমাদের এলিকন, তারপরে প্রিকল আর ডেলিভারি। তার মধ্যে ডেলিভারি বাদ দিয়ে বাকি প্রত্যেকটা 3টে স্টকই আজকে অলমোস্ট কোনো স্টক প্রায় 20 থেকে 30%-এর কাছাকাছি মুভমেন্ট কিন্তু এই কদিনের মধ্যেই অ্যাচিভ করেছে, এবং পিওরলি সেগুলো কিন্তু ফান্ডামেন্টালস, টেকনিক্যাল পজিশন, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো এই জায়গাগুলোকে আমি বারবার বলছি, যেগুলোকে কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে, এবং সেই রিস্কটাকে আমরা সেইভাবেই এই স্টক মার্কেটে চেষ্টা করব যে মিটিগেট করার, যে নলেজের থ্রু দিয়ে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট এরকম একটা স্টককে নিয়েও একটু দেখবো, বাট এই স্টকটা কিন্তু প্রথমেই বলি, এটা কিন্তু একদম স্মল ক্যাপ শেয়ার, এবং এখানে বেশ কিছু রিস্কও রয়েছে, যেটাও আমরা আলোচনা করবো, এবং তার সাথে এর অপরচুনিটির দিকগুলো বা এর পজিটিভ সাইড গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই কোম্পানিটার নামটা কি, সোম ডিস্টিলারিজ অ্যান্ড ব্রিউয়ারিজ লিমিটেড, এসডিবিএল। যদি আমরা শর্ট ফর্মে যে কোনো জায়গাতে মারলি, এসডিবিএল মারলি, সেখান থেকে আপনারা জিনিসটা পেয়ে যাবেন। এবং এই কোম্পানিটাকে যে কারণে আমরা এখানে আজকে রাখছি, সেটার অন্যতম যেটা প্রধান রিজন, সেটা অবশ্যই হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট এখন অলরেডি এসছে। এবং যদি আমরা দেখি কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানি কিন্তু একটা ভালো ডিসেন্ট গ্রোথ কোম্পানি মেনটেন করেছে। যদি আমরা দেখুন, এখানে আমরা কোয়ার্টার অন কোয়ার্টার বা লাস্ট ইয়ার অন ইয়ার যদি আমরা দেখি, লাস্ট কোয়ার্টারে দেখুন, লাস্ট ইয়ারে আমাদের 2022-এর ডিসেম্বরে 149 CR যেখানে ছিল, সেটা এবারে প্রায় 266 কোটি টাকা তারা সেলসে গ্রো করেছে। এবং আজকে অপারেটিং প্রফিট মার্জিন সেটাও কিন্তু সুন্দরভাবে মেনটেন করছে। নেট প্রফিট যদি দেখি, নেট প্রফিটও এখন কিন্তু কোম্পানির এই বছরের যে এই কোয়ার্টারে যেটা, সেটাকেও ঠিকঠাক জায়গাতে রেখেছে। আর যদি আমরা এখানে এর ইয়ার অন ইয়ার দেখি, ইয়ার অন ইয়ারে কিন্তু দেখুন, এই যেটা খুব দরকার, যেটা ফাস্ট গ্রোথ কিন্তু কোম্পানি আনার চেষ্টা করছে। মানে এটা যেহেতু একটা স্মল ক্যাপ কোম্পানি, তো স্মল ক্যাপ কোম্পানির এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যারা বড় কোম্পানি অলরেডি রয়েছে, আজকে যদি দেখি এখানে ইউনাইটেড স্পিরিটস, ইউনাইটেড ব্রিয়ারিজ, র্যাডিকো খাইতান, এদের মতো জায়গায় পৌঁছাতে তো অনেক সময় লেগে যাবে। তাহলে এখানে তো একটা ফাস্ট গ্রোথ দরকার। তো এই ফাস্ট গ্রোথ যদি না আসে, যেমন এখানে দেখুন আজকে 288 CR থেকে এখানে 365 CR, সেখান থেকে আজকে 807 CR, সেখান থেকে যে ট্রেলিং 12 মান্থসে প্রায় দেখা যাচ্ছে 1152 CR। আজকে সেখানে কিন্তু একটা ফাস্ট গ্রোথ কোম্পানি মেনটেন করছে, তার অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু রিসেন্টলি কোম্পানি আজকে যথেষ্ট আগে যেখানে একটু খালো প্রবলেম হয়েছিল, সেই জায়গাগুলোকে আজকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। এবার তাহলে নেক্সট কোয়েশ্চেন এখানে চলে আসছে, তো ঠিক আছে, এখানে তো একটা ডিসেন্ট গ্রোথ আমরা দেখতে পেলাম, অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন করেছে, তাহলে এই কোম্পানিটাকে নিয়ে আজকে আলোচনা এখন করছি কেন, কি স্পেশালিটি রয়েছে, ফান্ডামেন্টালি কি এমন কোয়ালিটি রয়েছে। দেখুন, এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, খুব ভালো করে লক্ষ্য করুন, আজকে এই যে ইনভেন্টরি টার্নওভার রেশিও, এর আগেও আমরা কিন্তু বহু ক্ষেত্রে আমাদের ভিডিওতে আলোচনা করেছি, যারা আমাদের ভিডিও ফলো করেন তারা অবশ্যই জানেন, ইনভেন্টরি টার্নওভার রেশিও মানে কত তাড়াতাড়ি আমার ইনভেন্টরিটাকে সেলসে কনভার্ট করতে পারছি, সেই রেশিওটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। যদি আমরা দেখি ইনভেন্টরি টার্নওভার রেশিও লাস্ট 3 ইয়ার্সে, যেটা প্রায় 2.60 ছিল, ঠিক আছে, 2.60 টাইমস আজকে কিন্তু আমি কি করছি, ইনভেন্টরিটাকে টার্নওভারে আমি
কনভার্ট করতে পারছি, সেইটা আজকে দেখা যাচ্ছে যদি আমি রিসেন্ট ডেটাতে দেখি সেখানে কিন্তু দেখা যাচ্ছে 4.72। তার মানে এটা কোথাও গিয়ে কিন্তু একটা বোঝা যাচ্ছে যে মার্কেটে তাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে সেখানে কিন্তু একটা ভালো মতো ডিমান্ড রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু যে ডক্টর ব্র্যান্ডি যে ব্র্যান্ড রয়েছে সেই কোম্পানি কিন্তু, এরাই কিন্তু ম্যানুফ্যাকচারার। ডক্টর ব্র্যান্ডি কিন্তু এটা খুব পপুলার ব্র্যান্ড, সে এরা কিন্তু বেসিক্যালি ম্যানুফ্যাকচারার। ঠিক আছে, এবং এই জায়গা থেকে যেটা আমরা বুঝলাম কি, তাহলে ইনভেন্টরি টার্নওভার রেশিও কিন্তু ক্লিয়ারলি এখানে ইন্ডিকেট করছে একটা ভালো ডিমান্ড কিন্তু এখানে কাজ করছে। তাহলে এরপর যদি আমরা একটুখানি এই কোম্পানির ভ্যালুয়েশনের পার্টটা দেখি, দেখুন ভ্যালুয়েশন কিন্তু কোম্পানির আজকে যদি আমরা দেখি লাস্ট এক বছরের পি রেশিও, মিডিয়ান পি একটু সামান্য নিচে রয়েছে। তো এটা একটা জায়গা আমি কিন্তু কোথাও দেখতে পাচ্ছি যে খুব বেশি পি রেশিও যে একটা ওভার ভ্যালু স্ট্রেসড হয়ে গেছে সেটা নয়। এবং আরেকটা জিনিস ভালো করে এখানে খেয়াল করুন, পিয়ার কম্পারিজনে আমরা যদি দেখি আজকে যে সমস্ত কোম্পানিগুলো এখানে রয়েছে, এদের কম্পিটিটর কোম্পানি, সুলা ভাইনিয়ার্স এই কোম্পানিটার আমরা যদি দেখি না, সুলা ভাইনিয়ার্স কোম্পানিটা কিন্তু এর আগেও আমরা আলোচনা করেছি এবং রিসেন্টলি কোম্পানিটা খুব ভালো গ্রো করেছে এবং এর অনেকগুলো জায়গাতে আজকে তারা বিজনেসটাকে ডাইভার্সিফাই করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুলা ভাইনিয়ার্স এর যদি পিইজি রেশিও দেখি সেটা হচ্ছে 1.49। এখানে কিন্তু আজকে এই এসডিবিএল যে কোম্পানির কথা আলোচনা করছি সেটা হচ্ছে 1.46। এবার বাকি জায়গা থেকে কিন্তু এটা যথেষ্ট আজকে বলতে পারি যে একটা ভ্যালুয়েশনের রেসপেক্টে পিইজি রেশিও কিন্তু ঠিকঠাক জায়গায় দেখাচ্ছে। কিন্তু সুলা ভাইনিয়ার্স এর এবার আরেকটা জিনিস একটু খেয়াল করুন, কেন আজকে সুলা ভাইনিয়ার্স ছেড়ে আমরা এই কোম্পানিটার কথা বলছি। তাহলে দেখুন আজকে সুলা ভাইনিয়ার্স এর যদি আমরা প্রাইস টু সেলস এখানে দেখি না, কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই সেলস, আমরা যদি একটু খেয়াল করি, দেখুন প্রাইস টু সেলস আজকে প্রায় 9.96, মানে প্রায় 10 টাইমস। ঠিক আছে, তার সেলস এর 10 টাইমস আজকে দাম কিন্তু তারা আজকে মার্কেটে চাইছে। ঠিক আছে, আজকে যেখানে এই এইচডিবিএল যে কোম্পানিটার কথা বলছি সেটা আজকে প্রায় 2 টাইমস দাম চাইছে, মানে তাদের যা সেল হচ্ছে তার 2 টাইমস মার্কেটে তারা দাম চাইছে। আমি যদি একটা সহজ এক্সাম্পলে আপনাদেরকে দেখাই, আমি জাস্ট এখানে স্ক্রিনারটাকে খুলে নিচ্ছি তাহলে আরো সুবিধা হবে। আমরা এখানে স্ক্রিনারটাকে যদি খুলে আমি এখানে সুলা ভাইনিয়ার্স জাস্ট সার্চ করি, দেখি এখানে সুলা ভাইনিয়ার্স এ যদি আমি একটা সহজ এক্সাম্পলে বোঝানোর জন্য এটাকে বলছি, দেখুন এখানে আমরা যদি দেখি টিটিএম মানে ট্রেলিং 12 মান্থসে আজকে কত টাকার এখানে সেল দেখাচ্ছে। আমি যদি সেলস দেখি 528 কোটি টাকা, সুলা ভাইনিয়ার্স আজকে 528 কোটি টাকা সেল দেখাচ্ছে। তাহলে এর মার্কেট ক্যাপিটাল যদি আমরা গিয়ে সোজা চেক করি, দেখুন আজকে প্রায় এটা দেখাচ্ছে 5258। ঠিক আছে, তার মানে অলমোস্ট 10 টাইমস। আমি যদি খেয়াল করি তাহলে 528 কোটি টাকা, এখানে আমার কিন্তু তার 10 টাইমস আমার মার্কেট ক্যাপিটাল আজকে রয়েছে। মানে আজকে মার্কেটে তারা সেই দামটাকে কিন্তু শেয়ারের দামগুলোকে সেই জায়গায় এস্টাবলিশ করছে, আমি যদি সিম্পল ভাষায় বলি। আর যদি এখানে আমরা দেখি, এখানে যদি আজকে যাই আমাদের এই এসডিবিএল কোম্পানিতে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ট্রেলিং 12 মান্থে যেটা আমার রয়েছে 1152 কোটি টাকা, সেটা আজকে আজকে মার্কেট ক্যাপিটালে যদি যাই সেটা মার্কেট ক্যাপিটাল হচ্ছে মাত্র 2314 কোটি টাকা। তার মানে যে মার্কেটে যে দামটা তারা আজকে ফেলেছে, শেয়ার পিছু যে দামটাকে ফেলছে, সেটা কিন্তু অনলি 2 টাইমস জায়গায় রয়েছে সেলস এর রেসপেক্টে। তো এটা কিন্তু আজকে এই সোলা ভাইনার্স এর জন্য একটু হলেও কোথাও গিয়ে আমাকে একটু হলেও চিন্তা করতে হচ্ছে যে এতটা দাম কেন ওভার ভ্যালুয়েশন দেখাচ্ছে প্রাইস টু সেলস এর রেসপেক্টে, যেটা কিন্তু এটার আমার যথেষ্ট মনে হয়েছে যে একটা ঠিকঠাক জায়গা কিন্তু তারা ফেলছে। এবং বলতে পারি আমি যথেষ্ট মার্কেটে কম রেখেছে, যেন অ্যাভারেজ কিন্তু 4 to 6 টাইমস বা 7 টাইমস আজকে কিন্তু অ্যাভারেজ যে কোনো কোম্পানি রাখেই, বাট সেখানে এটা কিন্তু যথেষ্ট আমি বলতে পারি একটা ভালো জায়গা। এবার এই কোম্পানির যেমন ভালো দিকগুলো বললাম, এর সাথে কিন্তু যেমন প্রথমেই বললাম এই কোম্পানি একটা স্মল ক্যাপ কোম্পানি, এর নেগেটিভ সাইড গুলোকে আমাদের ভালো করে বুঝতে হবে, এর কোথায় কোথায় এখন ড্রব্যাক রয়েছে এটা একটু ভালো করে বুঝতে হবে। ফার্স্ট হচ্ছে একটা একটা রিজনাল বেসড কোম্পানি, এটা কিন্তু মধ্যপ্রদেশের কোম্পানি এবং এর যে প্রোডাক্ট গুলো সেগুলো যে একদম ভীষণ ওয়াইডলি পপুলার সেরকম নয়, এটা একটা রিজনাল বলতে পারি কোম্পানি, সেখানেই খুব তাদের প্রোডাক্ট গুলো অনেক রয়েছে, সেখানে পপুলারিটি রয়েছে। এবং আরেকটা জায়গা এখানে ভালো করে বুঝতে হবে, যেহেতু স্মল ক্যাপ কোম্পানি সেখানে কিন্তু বেশ আজকে মার্কেটে ভোলাটিলিটি বা এই এতে থাকি, এবং তার পেছনে একটা বড় কারণ যেটা আমি দেখাতে চাইছি সেটাও খুব ইম্পর্টেন্ট, সেই লার্নিংটাও খুব দরকার। আজকে যদি খেয়াল করেন দেখুন এখনো অব্দি এখানে কিন্তু এফআইআই ডিআইআই এর হোল্ডিং সেইভাবে নেই, যদি সেটা বলতে পারি। এফআইআই ডিআই কিন্তু এখনো অব্দি সেইভাবে এখানে ঢোকেনি, যেটা ম্যাক্সিমামটাই রয়েছে সেটা হচ্ছে পাবলিক হোল্ডিং। তার মানে পাবলিক হোল্ডিং যেখানে বেশি থাকে না, সেখানে কিন্তু অলওয়েজ রিস্ক বেশি থাকে। রিস্ক এখানে কেন বেশি থাকে, বিকজ কিছু যদি একটু নিউজ আসে বা কোনো যদি একটা জায়গা থেকে দেখা যায় যে রিটেল পার্টিসিপেন্টরা ভয় পেয়ে গেল বা কিছু হলো,
অটোমেটিক্যালি কিন্তু এখানে মার্কেটে এই শেয়ারের উপর সেটার এফেক্ট পড়বে, মানে স্ট্রং হ্যান্ড যেটাকে বলে সেটা কিন্তু এই শেয়ারে অনেক কম, যেটা একটু হলো একটা নেগেটিভ পয়েন্ট। তো বাট দেখুন আজকে পজিটিভ সাইড গুলোকে আমরা যেমন বোঝার চেষ্টা করবো, নেগেটিভ সাইড গুলোকে, তবে তো আমরা স্টককে সিলেক্ট করতে পারবো। এটাই তো আর্ট, এটার জন্যই তো মার্কেটে আসে, এটাই তো চ্যালেঞ্জ। তো এই জায়গাটাকে আমাদের কিন্তু অবশ্যই, যেটা আজকে আলোচনা করলাম, সেটাকে মাথায় রাখতে হবে। এর পাশাপাশি যদি কুইকলি একটুখানি টেকনিক্যাল চার্টটাও দেখে নিই, দেখুন টেকনিক্যাল চার্ট ডেলিতে এখন কিন্তু একটা কনসলিডেশন জোনে আছে। যদি আমরা একটু ভালো করে খেয়াল করি না, এই জায়গাতে একটা ভালো মতো সাপোর্ট লেভেল তৈরি হচ্ছে যদি আমরা, এবং 200 এর সাপোর্টও কিন্তু অলমোস্ট 270-280 কাছাকাছি রয়েছে। তো এই সাপোর্ট লেভেলটাতে আমাদের একটা অ্যালার্ট থাকবে ডেফিনেটলি। যদি প্রাইস এখানে আমার আসে, তাহলে এখান থেকে হয়তো আমি কিছুটা হলেও একটা অপরচুনিটিকে দেখতে পারি, সেটা একটা জায়গা। আবার আপসাইডে যদি আমি দেখি, এখানে যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে কিন্তু আপসাইডে একটা অপরচুনিটি রয়েছে। এই জায়গা থেকে যদি আমি দেখি মোটামুটি ওই 320 থেকে 330-র ওপর যদি এই স্টকটা ভালো একটা মুভমেন্ট আমাদের দেখতে পাই, তাহলে সেখানেও কিন্তু একটা ভালো মোমেন্টাম আমরা এক্সপেক্ট করতে পারি। সেই জায়গা থেকে একটা অপরচুনিটি আমরা দেখতে পারি। সো দুটো জায়গাতেই আমাদের এখন কনসলিডেশনটা খুব ইম্পর্টেন্ট। যে জায়গায় সাপোর্ট নিচ্ছে সেটাকে মেনটেন করাটা ইম্পর্টেন্ট। যদি টেকনিক্যাল চার্টে সেই জায়গাটা আমরা দেখতে পাই, তাহলে সেইভাবে কিন্তু আমরা অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারি। সো অলরেডি আজকে আমরা দুটো কোম্পানিকে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করলাম, যে কেন আমরা এই কোম্পানিগুলোকে এখন দেখবো, বা এরকম টাইপের কোম্পানিগুলোকে আমরা ওয়াচ লিস্টে রাখবো। তো এরকম আরো যে কোম্পানিগুলোর রেজাল্ট অলরেডি এসছে, যেমন সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, আমি আর খুব ডিটেলে যাব না, বিকজ এমনিতেই আমার ভিডিও সাইজ অনেক বড় হয়ে যায়। সেটা নিয়ে আমি আগেও বলেছি যে এটা একটা বড় প্রবলেম, কারণ জিনিসগুলোকে যদি ভালো করে বুঝতে হয়, এগুলো কিছু করার নেই, এর কোনো শর্টকাট নেই। তো সুপ্রিম ইন্ডাস্ট্রিজও কিন্তু এখন অলরেডি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। দেখুন ডিসেম্বরের রেজাল্ট অলরেডি চলে এসেছে। এখানেও কিন্তু আমরা যদি দেখি একটা ডিসেন্ট রেজাল্ট কোম্পানি করেছে। এই কোম্পানিগুলোকে অবশ্যই সেই অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। আমি আবারও বলছি, নাম শুনে কিন্তু কিনে নেওয়া বা না বুঝে দেখা, কারণ এর ভেতরে আরো যে বাকি জিনিস রয়েছে সেগুলোকে দেখতে হবে। ঠিক আছে। এবং নিউজেন, এই কোম্পানিটার রেজাল্ট এখন রিসেন্টলি এসছে। নিউজেন নিয়ে আমরা আগে ডেডিকেটেডলি ভিডিও বানিয়েছিলাম, যে কোম্পানিটা এখন একটা দারুণ ভাবে গ্রো করেছে, এবং সেই গ্রোথের পর এখন যে রেজাল্ট এসেছে সেখানে কিরকম রেজাল্ট করেছে সেটাকে খেয়াল করতে হবে। এইচডিএফসি এএমসি রেজাল্ট এসছে, ভালো রেজাল্ট এসছে। এবার এরকম কোম্পানির যে রেজাল্ট গুলো আসছে, সেই রেজাল্ট যেগুলো এসেছে সেইগুলো নিয়ে আজকে কিন্তু আমরা পিওরলি আলোচনাটাকে সীমাবদ্ধ রাখছি। কারণ যে কোম্পানির রেজাল্ট আসেনি, যেটা না দেখে দুম করে কোনো ডিসিশন নেওয়া, কারণ সেটা কিন্তু উচিত নয়। কারণ সেটা পুরোটাই চলে কিন্তু একটা প্রেডিকশন বা স্পেকুলেটিভ মার্কেটে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আমরা যদি কোনো রিয়েল ডেটা পাই, সেখান থেকে দাঁড়িয়ে আমরা আজকে আলোচনাটাকে অনেক বেশি কনস্ট্রাকটিভ করতে পারবো। তার জন্যই কিন্তু আজকের এই স্টকগুলোকে আমাদের আলোচনা করা, এবং সেই পদ্ধতিটাকে মেজরলি ফোকাস করা। সো আজকের ভিডিওকে আর বড় করব না, ভিডিওকে এখানেই শেষ করার পালা। আর ডেফিনেটলি শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর ভিডিও শেষ করার আগে একটা কোয়েশ্চেন আপনাদের কাছে অবশ্যই থাকবে, যেমন আমি প্রতি ভিডিওতে রাখি, এবং এটা বুঝতে পারি যে আপনারা লাস্ট অব্দি ভিডিওটা দেখেছেন। আজকে এই কোয়েশ্চেনটা খুবই ইজি কোয়েশ্চেন, এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি, যে ইনভেন্টরি টার্নওভার রেশিও, যেটা আমি বললাম যে এখানে 3 ইয়ার্স এর যে ইনভেন্টরি টার্নওভার রেশিও, যেটা 2.60, আর এখানে আমি দেখতে পাচ্ছি ইনভেন্টরি টার্নওভার রেশিও কারেন্ট ইয়ারে যেটা 4.72। যদি আমরা দেখতে পাই কারেন্ট ইয়ারে একটা ভালো গ্রোথ এসেছে, যেমন এখানে এক্সাম্পলটা রয়েছে, তাহলে সেটাকে আমরা পজিটিভ দিক হিসেবে দেখবো নাকি সেটা নেগেটিভ দিক হিসেবে দেখবো, আমাকে অবশ্যই কিন্তু এটাকে কমেন্টে জানাবেন। তাহলে বুঝবো ভিডিওটা পুরোটা দেখেছেন, ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন, এবং অবশ্যই ভিডিও কেমন লেগেছে সেটাকেও জানাবেন। যদি ভালো লাগে বা এর বাইরেও, এই বাইরেও কোনো স্টক রিলেটেড কোনো আলোচনা থাকে, কোনো কোয়েরি থাকে, অবশ্যই কমেন্টে কিন্তু জানান। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি মোটিভেট করবে আরো নতুন কিছু জানানো, নতুন কিছু ভাবে নিয়ে আসার। ঠিক আছে। তো আজকে এইটুকুই রাখবো, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটারও লিঙ্ক আমরা দিয়ে রাখবো, সেখানে অবশ্যই জয়েন করে নেবেন। আর আমাদের যে ইউটিউব চ্যানেলে যদি প্রথমবার আসেন, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটাই একমাত্র মাধ্যম যেখানে কিন্তু আমরা একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারছি। আজকে এখানেই শেষ করার পালা। থ্যাংক ইউ।